কিংবা পাকা আম খেয়ে আমের বীজটি যখন মাটিতে ফেলে দাও, কিছুদিন পর যে সেই বীজ থেকে নতুন চারা বের হয়, তা নিশ্চয়ই খেয়াল করেছো। অথবা পাথরকুচি বা স্নেক প্লান্টের পাতা মাটিতে বা পানিতে রেখে দিলে কিছুদিনের মধ্যেই তা থেকে নতুন শিকড় এবং পাতা বের হয়, তাও নিশ্চয়ই দেখেছো। এই যে আলু, আদা, পেঁয়াজ, রসুন, আমের বীজ, স্নেক প্লান্ট বা পাথরকুচির পাতা থেকে নতুন চারা অর্থাৎ নতুন উদ্ভিদ জন্মায়, একেই উদ্ভিদের প্রজনন বা জনন বলে। আজ তাহলে উদ্ভিদের প্রজনন সম্পর্কেই জানা যাক। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, আমরা এতক্ষণ যেসব উদ্ভিদ দেখলাম তাদের মধ্যে কিছু উদ্ভিদের প্রজনন হচ্ছে বীজের মাধ্যমে, কিছু উদ্ভিদের পাতার মাধ্যমে, আবার কিছু উদ্ভিদের প্রজনন হচ্ছে কাণ্ডের মাধ্যমে। এই যে বিভিন্নভাবে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়, একে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়: যৌন জনন ও অযৌন জনন। এবার চলো জেনে নেওয়া যাক অযৌন জনন কি এবং কোন কোন উপায়ে উদ্ভিদ জন্মালে তাকে আমরা অযৌন জনন বলবো। যদি দুটি ভিন্নধর্মী জনন কোষ অর্থাৎ পুং জনন কোষ ও স্ত্রী জনন কোষের মিলন ছাড়াই নতুন উদ্ভিদ জন্মায়, তবে সেটি হলো অযৌন জনন। সাধারণত নিম্ন শ্রেণীর জীব যেমন স্পাইরোগাইরা, অ্যামিবা ইত্যাদিতে অযৌন জনন হতে দেখা যায়। উদ্ভিদে অযৌন জনন দুই ভাবে হতে পারে: স্পোর উৎপাদনের মাধ্যমে অথবা অঙ্গজ উপায়ে। এখন নিশ্চয়ই ভাবছো, স্পোর কি? স্পোর হলো এক ধরনের জনন কোষ। এটি এককোষী এবং অন্য কোনো জনন কোষের সাথে মিলিত না হয়েই স্বাধীনভাবে নতুন জীব জন্ম দিতে পারে। স্পোর কি তা তো আমরা জানলাম, কিন্তু কোন কোন জীবে স্পোর তৈরি হয় তা কি জানো? চলো দেখে নেওয়া যাক। সাধারণত ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল এবং কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদে স্পোর তৈরি হতে দেখা যায়। এখন চলো দেখে নিই উদ্ভিদ কিভাবে স্পোর তৈরি করে। স্পোর তৈরির জন্য প্রথমে উদ্ভিদ দেহে একটি থলির মতো অঙ্গ তৈরি হয়। এটিকে অণুবীজ থলি বলে। অণুবীজ থলির ভিতরে অণুবীজ বা স্পোর থাকে। পরিণত অবস্থায় অণুবীজ থলি ফেটে যায় এবং স্পোর পরিবেশে মুক্ত হয়। উপযুক্ত পরিবেশ পেলে এই স্পোর থেকেই নতুন উদ্ভিদ জন্মায়। অণুবীজ থলিতে সাধারণত অসংখ্য স্পোর বা অণুবীজ থাকে, যেমন মিউকর। তবে কখনো কখনো একটি অণুবীজ থলিতে শুধুমাত্র একটি স্পোর বা অণুবীজও থাকতে পারে। আবার স্পোর অণুবীজ থলির বাইরেও তৈরি হতে পারে। অণুবীজ থলির বাইরে যে স্পোর তৈরি হয় তাকে বহি অণুবীজ বলে। বহি অণুবীজের কোনো কোনোটিকে কনিডিয়াম বলে। পেনিসিলিয়াম কনিডিয়া তৈরির মাধ্যমে বংশবৃদ্ধি করে। আবার এমন কিছু কিছু উদ্ভিদ আছে যারা পুং জনন কোষ ও স্ত্রী জনন কোষের মিলনের মাধ্যমে জন্মায় না, কিংবা স্পোর তৈরির মাধ্যমেও জন্মায় না, বরং এসব উদ্ভিদ জন্মায় উদ্ভিদ দেহের অন্য কোনো অংশ থেকে, যেটি হতে পারে মূল, কাণ্ড, পাতা অথবা উদ্ভিদের দেহের পরিবর্তিত কোনো অংশ। অর্থাৎ স্পোর বা জনন কোষ তৈরি না করে উদ্ভিদের দেহের কোনো অংশ ভেঙে গিয়ে অথবা কোনো অঙ্গ পরিবর্তিত হয়েও নতুন উদ্ভিদ জন্মাতে পারে। নতুন উদ্ভিদ জন্মানোর এই প্রক্রিয়াকে অঙ্গজ জনন বলে। যেমন এই পাথরকুচির কথাই ভাবো, এদের একটি পাতা কোনো কারণে ছিঁড়ে গেলে বা আলাদা হয়ে গেলে সেই পাতা থেকে নতুন পাথরকুচি গাছ জন্মায়। তার মানে পাথরকুচিতে অঙ্গজ জনন হয়। উদ্ভিদ জন্মানোর এই যে প্রক্রিয়া, এটি প্রকৃতিতে স্বাভাবিকভাবেই ঘটে থাকে। এই পদ্ধতিটির অনেকগুলো উপকারী দিক আছে, আর তাই কৃত্রিমভাবেও অঙ্গজ জনন ঘটানো হয়। তাহলে বুঝতেই পারছো, অঙ্গজ জনন দুই ভাবে হতে পারে। একটি হলো প্রাকৃতিক অঙ্গজ জনন এবং অন্যটি কৃত্রিম অঙ্গজ জনন। অঙ্গজ জনন যদি স্বাভাবিক নিয়মে হয় তবে সেটি প্রাকৃতিক অঙ্গজ জনন। যেমন পাথরকুচিতে নিজে নিজেই অঙ্গজ জনন হয়, তা তো দেখলেই। আর যদি এটি স্বাভাবিক নিয়মে না হয় বরং কৃত্রিম উপায়ে করা হয়, তবে সেটি কৃত্রিম অঙ্গজ জনন। শুরুতে যে গোল আলুর কথা বলেছিলাম, গোল আলু চাষ করতে চাষিরা আলুর মুকুল বা চোখের অংশ কেটে নিয়ে রোপণ করে। বীজ ছাড়াও যে নতুন উদ্ভিদ জন্মাতে পারে তা নিয়ে নিশ্চয়ই তোমাদের আর কোনো কনফিউশন নেই। তাহলে খুঁজে দেখো তোমাদের চারপাশে এমন কি কি উদ্ভিদ আছে যা বীজ ছাড়া জন্মায় এবং মিলিয়ে দেখো তোমার আজকের জানার সাথে। দেখা হবে উদ্ভিদ জন্মানোর আরো মজার মজার সব পদ্ধতি নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো সবাই। এর স্পোরের কথা মনে আছে নিশ্চয়।
নিম্ন শ্রেণীর উদ্ভিদে স্পোরের মাধ্যমে নতুন উদ্ভিদ জন্মায়। রাস্তার পাশে বা পুরনো দেয়ালে এই উদ্ভিদটি দেখে থাকবে। এটি হলো ফার্ন। ফার্নে স্পোরের মাধ্যমে নতুন উদ্ভিদ হয়। আবার কিছু উদ্ভিদ স্পোর তৈরি করে না এবং তাদের পুং জনন কোষ ও স্ত্রী জনন কোষও তৈরি হয় না। এসব উদ্ভিদে উদ্ভিদের দেহের কোনো অংশ থেকে অঙ্গজ জননের মাধ্যমে নতুন উদ্ভিদ জন্মায়। এই অঙ্গজ জনন প্রাকৃতিক উপায়ে যেমন হয় তেমনি কৃত্রিম ভাবেও করা হয়। প্রাকৃতিকভাবে বিভিন্ন উপায়ে অঙ্গজ জনন হতে পারে, যেমন দেহের কোনো অংশ ভেঙে গিয়ে মূলের মাধ্যমে, কাণ্ড বিশেষভাবে পরিবর্তিত হয়ে, অথবা পাতার মাধ্যমে। আজকের পর্বে এগুলো নিয়েই আলোচনা করব। স্ক্রিনে যে উদ্ভিদটি দেখতে পাচ্ছ এটি স্পাইরোগাইরা, এক ধরনের সবুজ শৈবাল। এর দেহের কোনো অংশ ভেঙে গেলে ভেঙে যাওয়া প্রতিটি অংশ এক একটি স্বাধীন স্পাইরোগাইরা হিসেবে বাঁচতে পারে। অর্থাৎ খণ্ডায়নের ক্ষেত্রে কোনো কারণে উদ্ভিদের দেহের কোনো অংশ যদি ভেঙে যায়, তাহলে ভেঙে যাওয়া প্রতিটি অংশ এক একটি নতুন উদ্ভিদ হিসেবে বাঁচতে পারে। এছাড়া মিউকরেও খণ্ডায়নের মাধ্যমে জনন হয়। এবার আসি মূলে। মূল বলতে প্রথমেই চোখে ভাসে মাটির নিচে থাকা গাছের কিছু অংশ, যার মাধ্যমে গাছ মাটি থেকে পানি শুষে নেয়, তাই না? মজার ব্যাপার হলো উদ্ভিদের মূল থেকেও নতুন উদ্ভিদ জন্মাতে পারে। তোমরা সবাই তো পটলের সাথে পরিচিত। পটলে মূলের মাধ্যমে নতুন উদ্ভিদ জন্মায়। এছাড়া সেগুন গাছও মূলের মাধ্যমে জন্মায়। আবার কিছু উদ্ভিদে মূল খাদ্য সঞ্চয়ের ফলে মোটা ও রসালো হয়, যেমন মিষ্টি আলু। এই মূলের গায়ে কুঁড়ি সৃষ্টি হয় এবং সেই কুঁড়ি থেকেই নতুন উদ্ভিদ জন্মায়। নাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, উদ্ভিদের কাণ্ড বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে তা থেকে নতুন উদ্ভিদ জন্মায়। উদ্ভিদের কাণ্ড বিভিন্ন কারণে রূপান্তরিত হতে পারে। প্রতিকূল পরিবেশে, অর্থাৎ পর্যাপ্ত খাবার, পানি বা আলো না থাকলে। এছাড়া খাদ্য সঞ্চয়ের জন্য অথবা শুধু নতুন উদ্ভিদ জন্মানোর প্রয়োজনেও কাণ্ড রূপান্তরিত হতে পারে। উদ্ভিদের কাণ্ড টিউবার, রাইজোম, কন্দ বা বাল্ব, স্টোলন, অফসেট এবং বুলবিলের মাধ্যমে রূপান্তরিত হতে পারে। আলুর কথা মনে আছে না? আলুতে টিউবারের মাধ্যমে নতুন উদ্ভিদ জন্মায়। টিউবার কি ভাবছো তো? কিছু উদ্ভিদ আছে যাদের মাটির নিচে শাখা থাকে। এই শাখার সামনের অংশ খাদ্য সঞ্চয় করে, ফলে শাখাটি ফুলে মোটা হয় এবং এক ধরনের রূপান্তরিত কাণ্ডের সৃষ্টি করে। স্ফীত এই অংশটি হলো টিউবার। টিউবারের গায়ে ছোট ছোট গর্ত থাকে। এগুলো দেখতে অনেকটা চোখের মতো, তাই এদের চোখও বলা হয়। একটি চোখের মাঝে একটি কুঁড়ি থাকে। শল্কপত্র অর্থাৎ আঁশের মতো অসবুজ পাতার কক্ষে এসব কুঁড়ি জন্মে প্রতিটি চোখ থেকে একটি নতুন উদ্ভিদ জন্মায়। রাইজোমের মাধ্যমে জননের সবচেয়ে পরিচিত উদাহরণ হলো আদা। রাইজোম মাটির নিচে সমান্তরালভাবে থাকে। কাণ্ডের মতো এদেরও পর্বসন্ধি, অর্থাৎ কাণ্ডের যে জায়গা থেকে পাতা বের হয় তা স্পষ্ট। খাদ্য সঞ্চয় করে এরা মোটা ও রসালো হয়। পর্বসন্ধিতে শল্কপত্রের কক্ষে কাক্ষিক মুকুল জন্মায়। অনুকূল পরিবেশে এসব মুকুল বৃদ্ধি পেয়ে নতুন উদ্ভিদ জন্মায়। শল্কপত্র, কাক্ষিক মুকুল, খুব কঠিন কঠিন জিনিস মনে হচ্ছে তো? শল্কপত্র হলো কাণ্ড থেকে বের হওয়া পাতা, যা অনেক সময় আঁশের মতো আকার ধারণ করে। আর শল্কপত্রের গোড়ায় যে মুকুল হয় তাই কাক্ষিক মুকুল। এবার চলো দেখা যাক পেঁয়াজ এবং রসুনে নতুন উদ্ভিদ কিভাবে জন্মায়। পেঁয়াজ এবং রসুনও এক ধরনের রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে জন্মায়। এই রূপান্তরিত কাণ্ডকে কন্দ বা বাল্ব বলে। কন্দ বা বাল্ব অতি ক্ষুদ্র কাণ্ড। এই কাণ্ডের কাক্ষিক ও শীর্ষ মুকুল থেকে নতুন উদ্ভিদ জন্মায়। কচু এবং পুদিনায় আরেক ধরনের রূপান্তরিত কাণ্ড দেখা যায়। এদের স্টোলন বলে। স্টোলন জননে সাহায্য করে। স্টোলনের আগায় মুকুল উৎপন্ন হয় আর এটি পরবর্তীতে নতুন উদ্ভিদের জন্ম দেয়। নদী ও পুকুরে কচুরিপানা ও টোপাপানা দেখেছো কখনো? এগুলো এক ধরনের রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে জন্মায়, যাকে অফসেট বলে। এক্ষেত্রে জলজ উদ্ভিদের শাখা কাণ্ড বৃদ্ধি পেয়ে একটি নতুন উদ্ভিদ উৎপন্ন করে। কিছুদিন পর মাতৃ উদ্ভিদ থেকে বিচ্ছিন্ন হয়ে এটি স্বাধীনভাবে জীবনযাপন শুরু করে। কিছু উদ্ভিদ আছে যাদের কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঠিকভাবে না হয়ে পিণ্ডের মতো আকার ধারণ করে, যাকে বুলবিল বলে। কিছুদিন পর বুলবিল গাছ থেকে খসে মাটিতে পড়ে যায় এবং তা থেকে নতুন উদ্ভিদ জন্মায়। চুপড়ি আলুতে বুলবিলের মাধ্যমে নতুন উদ্ভিদ জন্মায়। পাতার মাধ্যমে উদ্ভিদ জননের সবচেয়ে পরিচিত উদাহরণ হলো পাথরকুচি। এক্ষেত্রে
পাতার কিনারায় মুকুল সৃষ্টি হয় এবং সেই মুকুল থেকে নতুন উদ্ভিদ জন্মায়। এই যে আমরা প্রাকৃতিক অঙ্গজ জনন দেখলাম, তাতে নতুন উদ্ভিদ মাতৃ উদ্ভিদের মতো একই বৈশিষ্ট্যের হয়, ফলে এতে কোনো নতুন বৈশিষ্ট্য প্রকাশ পায় না। তোমাদের চারপাশে যেসব উদ্ভিদের অঙ্গজ জনন হয় তাদেরকে এখন শনাক্ত করতে পারবে তো? তাহলে দেখতে থাকো, ভাবতে থাকো আর বাড়াতে থাকো তোমার জানার পরিধিকে। প্রচন্ড গরম, স্কুল থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরলে ঠান্ডা পানির খোঁজে ফ্রিজ খুলে দেখলে আইসক্রিমের বিশাল বাটি। খুশি হয়ে জলদি চামচ নিয়ে এসে বাটি খুলেই খুশি উধাও, বাটিতে আদা রসুন পেঁয়াজ বাটা। এমন অভিজ্ঞতা কম বেশি আমাদের সবারই হয়েছে, তাই না? এগুলো কিভাবে জন্মায় তা সম্পর্কে আমরা জেনেছিলাম, নিশ্চয়ই মনে আছে। আলু, আদা, পেঁয়াজ, রসুন ছাড়াও তোমরা এখন আরো অনেক উদ্ভিদের কথা জানো যেগুলোতে স্বাভাবিকভাবেই অঙ্গজ জনন হয়। এবার একটু লক্ষ্য করো, এসব উদ্ভিদের ক্ষেত্রে কি হচ্ছে। উদ্ভিদের যে কোনো একটি অংশ, অর্থাৎ মূল, কাণ্ড বা পাতা থেকে নতুন উদ্ভিদ জন্মাচ্ছে। যেহেতু এসব উদ্ভিদের সাথে অন্য কোনো উদ্ভিদের অংশের বিনিময় ঘটছে না, তাই নতুন কোনো বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে না, অর্থাৎ নতুন উদ্ভিদটি হুবহু তার মাতৃ উদ্ভিদের মতো হচ্ছে। যেমন এই সাদা গোলাপের গাছটির কথা ভাবো, এর ফুলের রং তার মাতৃ উদ্ভিদের মতোই। এর থেকে নতুন উদ্ভিদ জন্মালে তার ফুলও একই রকম হবে, তার মানে গাছে নতুন কোনো বৈশিষ্ট্য প্রকাশ পায়নি। এখন এই গোলাপ গাছটি লক্ষ্য করো, ফুলগুলো খুব সুন্দর, তাই না? ধরো তোমার আরো একটি গোলাপ গাছ রয়েছে যেখানে এরকম ছোট ছোট ফুল হয়। তুমি হয়তো ভাবছো, ইস, এই ফুলগুলো যদি এরকম বড় আর সুন্দর হতো। আর ঠিক তক্ষুনি তোমার মাথায় আসলো অঙ্গজ জননের কথা। কিন্তু গোলাপ গাছে তো প্রাকৃতিকভাবে অঙ্গজ জনন হয় না। মন খারাপের কোনো কারণ নেই, শুধু গোলাপ গাছে নয়, এরকম আরো অনেক ক্ষেত্রে উদ্ভিদে যাতে আমরা আমাদের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাই তার নতুন নতুন উপায় কিন্তু ইতোমধ্যেই আবিষ্কার হয়েছে। সেরকম একটি পদ্ধতি হলো কৃত্রিম অঙ্গজ জনন। চলো আজ এটি নিয়েই আলোচনা করি। এমন কিছু উদ্ভিদ রয়েছে যাদের থেকে নতুন উদ্ভিদ জন্মালে সেই নতুন উদ্ভিদের ফলন মাতৃ উদ্ভিদ থেকে কম হয় আর তেমন উন্নত হয় না। এ ধরনের উদ্ভিদের ক্ষেত্রে কৃত্রিম উপায়ে অঙ্গজ জনন ঘটানো হয়। কৃত্রিম অঙ্গজ জনন সাধারণত দুইভাবে করা যায়, কলম করে অথবা শাখা কলম করে। এখন ধরো তোমার কিছু আম, কমলা, লেবু ও পেয়ারা গাছ আছে। এর মধ্যে কিছু গাছে অনেক ফল ধরে এবং সেগুলো খেতেও খুব সুস্বাদু। আবার কিছু গাছে ফল অনেক কম হয় এবং খেতেও তেমন সুস্বাদু নয়। তখন তুমি কি চাইবে? অবশ্যই চাইবে তোমার সবগুলো গাছেই অনেক ফল হোক এবং খেতে সুস্বাদু হোক, তাই না? তুমি কি ভাবছো এটি অসম্ভব? একদমই না। কৃত্রিম উপায়ে কলম করে আমরা গাছে আমাদের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য, যেমন বেশি ফল, সুন্দর রং, ঘ্রাণ ও স্বাদ আনতে পারি এবং পুরো পৃথিবীতেই এই পদ্ধতি ব্যবহার করা হয়। কলম করতে হলে যে গাছের বৈশিষ্ট্য আমরা চাই, প্রথমে সেটির কচি ও সতেজ শাখা নির্বাচন করতে হবে। অবশ্যই গাছটি সুস্থ হতে হবে। এরপর উপযুক্ত স্থানে বাকল সামান্য কেটে নিতে হবে আর সেখানে শাখাটি স্থাপন করতে হবে। এবার ক্ষতস্থানটি মাটি ও গোবর মিশিয়ে ভালোভাবে আবৃত করে দিতে হবে। সেলোফেন টেপ অথবা পলিথিন দিয়ে স্থানটি মুড়ে দিতে হবে যাতে পানি লেগে মাটি ও গোবরের মিশ্রণ খসে না পড়ে। নিয়মিত পানি দিয়ে স্থানটি ভিজিয়ে দিতে হবে। কিছুদিন পর এ থেকে মূল গজাবে। মূল সহ শাখার এই অংশটি মাতৃ উদ্ভিদ থেকে কেটে নিয়ে মাটিতে রোপণ করলে তা থেকে নতুন উদ্ভিদ জন্মাবে এবং এই উদ্ভিদের ফলন হুবহু মাতৃ উদ্ভিদের মতো হবে। এবার দেখে নেওয়া যাক কৃত্রিম জননের জন্য একটি পদ্ধতি শাখা কলম কিভাবে করা হয়। নাম দেখে বুঝতেই পারছো, এটি কলম করারই অন্য একটি পদ্ধতি। শাখা কলম সহজেই বুঝবে গোলাপ গাছের কলম করা দেখলে। এটি করতে হলে যে গোলাপ গাছের মতো গাছ চাও সেই গাছের একটি ডাল কেটে ভেজা মাটিতে পুঁতে দিতে হবে। অবশ্যই খেয়াল রাখবে গাছটি যাতে সুস্থ হয় এবং যে ডালটি নিচ্ছ সেটি যাতে কচি ও সতেজ হয়। কিছুদিন পর দেখবে এই ডাল থেকে নতুন কুঁড়ি বের হবে। এই কুঁড়ি থেকেই নতুন গোলাপ গাছ জন্মায় এবং এই গাছটিও
হুবহু মাতৃ উদ্ভিদের মতো হবে। তুমি কি জানো কৃত্রিম অঙ্গজ জননের পদ্ধতি কিভাবে আমাদের জন্য উপকারী একটি পদ্ধতি হতে পারে? কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতিতে উদ্ভিদের ফলন বৃদ্ধি পায়, আবার গুণগত মান যেমন স্বাদ, গন্ধ, রং ও পুষ্টিগুণ বাড়ে। এছাড়া উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতাও একই পদ্ধতিতে বাড়ানো সম্ভব। কি পদ্ধতিটা খুব ইন্টারেস্টিং না? আজকে জানা এই মজার পদ্ধতিটা তাহলে হাতে কলমে করার চেষ্টা করবে তো? তাহলে করতে থাকো নতুন নতুন এক্সপেরিমেন্ট আর আবিষ্কার করো জীব জগতে থাকা নতুন নতুন রহস্য। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। উদ্ভিদের জনন বোঝার সময় আমরা দেখেছিলাম পাকা আম খেয়ে বীজ মাটিতে ফেলে দিলে সেই বীজ থেকে নতুন চারা জন্মায়। এখন একটু ভাবো তো, এই যে গাছে আম ধরছে কিভাবে? এটা তো সবাই জানে, মুকুল থেকে আম হয়। এই মুকুলই হলো আমের ফুল। আমের মাঝে যে বীজ থাকে তা থেকে নতুন গাছ জন্মায়। এই যে ফুল থেকে ফল, সেই ফল থেকে বীজ এবং বীজ থেকে নতুন গাছ জন্মায়, এই প্রক্রিয়াটিকে বলে যৌন জনন। সাধারণত যেসব উদ্ভিদে ফুল হয়, অর্থাৎ সপুষ্পক উদ্ভিদে বংশবৃদ্ধি হয় যৌন জননের মাধ্যমে। বুঝতেই পারছো ফুল উদ্ভিদের বংশবৃদ্ধির জন্য কত গুরুত্বপূর্ণ। তার মানে উদ্ভিদের অন্য সবকিছুর সাথে সাথে ফুল সম্পর্কে জানতে হবে। ফুলের প্রত্যেকটি অংশকে আলাদা আলাদা ভাবে চেনার জন্য চলো তোমাদের সবার পরিচিত জবা ফুলের অংশগুলো দেখাই। স্ক্রিনের ফুলটিকে লক্ষ্য করে দেখো, প্রথমেই যে অংশটি দেখতে পাবে সেটি হলো পুষ্পাক্ষ। এর উপর বৃতি, দল, পুংস্তবক এবং স্ত্রীস্তবক থাকে। পুষ্পাক্ষ ফুলকে কাণ্ডের সাথে যুক্ত রাখে, ফুলের স্তবকগুলোকে ধারণ করে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ স্তবক ও কাণ্ডের মধ্যে খাদ্য আদান প্রদান করে। এবার দেখো, ফুলের একবারে বাইরে এই যে সবুজ অংশ দেখতে পাচ্ছ, এটি হলো বৃতি। বৃতির প্রতিটি খণ্ডকে আবার বলে বৃত্তাংশ। কিছু ফুলে বৃতি আলাদা আলাদা থাকে না, এই ধরনের বৃতি হলো যুক্ত বৃতি। এই ছবিতে খেয়াল করে দেখো, জবা ফুলের বৃতি খণ্ডিত নয়, অর্থাৎ এটি যুক্ত বৃতি। আবার কিছু ফুলে বৃতি খণ্ডিত অবস্থায়ও থাকতে পারে, এই ধরনের বৃতিকে বিযুক্ত বৃতি বলে। বিযুক্ত বৃতি দেখতে পাবে তোমাদের প্রায় সবার পছন্দের গোলাপ ফুলে। তুমি কি বলতে পারবে এই বৃতি কেন দরকার? যেহেতু এটি ফুলের সবচেয়ে বাইরের অংশ, তাই ফুলকে বিশেষ করে কুঁড়ি অবস্থায় রোদ, বৃষ্টি ও পোকামাকড় থেকে রক্ষা করে। বাইরের দিক থেকে ফুলকে লক্ষ্য করলে বৃতির পরেই যে অংশটি দেখতে পাবে সেটি হলো দলমণ্ডল। এর প্রতিটি অংশকে আলাদা আলাদা ভাবে পাপড়ি বা দলাংশ বলে। ফুলের এই যে রঙিন অংশ দেখতে পাচ্ছ, এটি হলো দলমণ্ডল, আর এর প্রতিটি অংশ হলো পাপড়ি। দেখো, জবা ফুলের পাপড়িগুলো একটি আরেকটি থেকে আলাদা। তবে সব ফুলে পাপড়ি কিন্তু এমন আলাদা থাকে না। কিছু কিছু ফুলে পাপড়িগুলো একসাথে যুক্ত থাকে। এই যে ধুতরা ফুল, এর পাপড়ি কিন্তু যুক্ত। আচ্ছা বলো তো, ফুলের পাপড়ি অর্থাৎ দলমণ্ডল কি শুধু সৌন্দর্যের জন্যই? শুধু সুন্দরী না, এর আরো অনেক কাজ আছে। এই রঙিন অংশ খুব সহজেই পোকামাকড় ও পশু পাখিকে আকর্ষণ করে পরাগায়ন নিশ্চিত করে। এছাড়াও ফুলের অন্য অংশগুলোকে রোদ বৃষ্টি থেকে রক্ষা করে। ফুলের এর পরের স্তবকটি হলো পুংস্তবক বা পুংকেশর। ছবিতে দণ্ডের মতো যে অংশটি দেখতে পাচ্ছ, এটি পুংদণ্ড। পুংদণ্ডের উপরে এই যে থলির মতো অংশটি, এটি পরাগধানী। পরাগধানীর ভেতরে যে হলুদ রঙের গুঁড়ো গুঁড়ো জিনিস দেখতে পাচ্ছ, এগুলো পরাগরেণু। তার মানে পরাগধানীর ভেতরে পরাগরেণু উৎপন্ন হয়। পরাগরেণু থেকে পুং জনন কোষ উৎপন্ন হয়, আর পরাগরেণুই সরাসরি জননে অংশ নেয়। এরপর আসি ফুলের চতুর্থ স্তবকে। ফুলের চতুর্থ স্তবক হলো স্ত্রীস্তবক বা গর্ভকিশোর। এক বা একাধিক গর্ভপত্র মিলে একটি স্ত্রীস্তবক গঠিত হয়। একটি গর্ভপত্রে তিনটি অংশ থাকে: গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড। গর্ভাশয়ের ভিতরে ডিম্বক সাজানো থাকে। ডিম্বকে ডিম্বাণু তৈরি হয়। স্ত্রীস্তবক সরাসরি জনন কাজে অংশ নেয়। ফুলের অংশগুলোর মধ্যে পুংস্তবক ও স্ত্রীস্তবক হলো অত্যাবশ্যকীয় স্তবক।
এবং বৃতি ও দলমণ্ডল হলো সাহায্যকারী স্তবক। এই যে ফুলের অংশগুলো জানলাম, এ থেকে আমরা আরো মজার একটি জিনিস জানবো। এই অংশগুলোর উপর ভিত্তি করে পৃথিবীর সব ফুলকে দুই ভাগে ভাগ করা যায়, সম্পূর্ণ ফুল ও অসম্পূর্ণ ফুল। যদি কোনো ফুলে এই 5টি অংশই থাকে তাহলে তা সম্পূর্ণ ফুল, আর 5টি অংশ যদি না থাকে তাহলে তা অসম্পূর্ণ ফুল। এই 5টি অংশ ছাড়াও ফুলের বৃতির নিচে মাঝে মধ্যে অতিরিক্ত একটি অংশ থাকে, এটি উপবৃতি। আমরা এতক্ষণ যে জবা ফুল দেখলাম, জবা ফুলে উপবৃতি আছে। আবার বোটা বা বৃন্ত আছে কিনা তার উপর ভিত্তি করেও ফুলকে ভাগ করা যায়। বোটার উপর ভিত্তি করে ফুল দুই ধরনের হতে পারে, সবৃন্তক ফুল ও অবৃন্তক ফুল। নাম থেকেই বুঝে ফেলেছো নিশ্চয়ই, সবৃন্তক ফুলে বৃন্ত থাকে আর অবৃন্তক ফুলে বৃন্ত থাকে না। পুষ্পমঞ্জরি নামে ফুলের আরো একটি অংশ থাকে। অনেক সময় কাণ্ডের শীর্ষ মুকুল বা কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন শাখায় ফুলগুলো বিশেষ নিয়মে সাজানো থাকে। ফুল সহ এই শাখায় পুষ্পমঞ্জরি। কি, না দেখে বুঝতে কষ্ট হচ্ছে তো? আমের মুকুল সহ শাখাটি খেয়াল করে দেখো। মুকুলগুলো একটি বিশেষ নিয়মে শাখার দুই পাশে সাজানো আছে। মুকুল সহ এই শাখাটি হলো আমের পুষ্পমঞ্জরি। এই পুষ্পমঞ্জরি আবার বৃদ্ধির ধরন হিসেবে দুই রকম হতে পারে, অনিয়ত পুষ্পমঞ্জরি এবং নিয়ত পুষ্পমঞ্জরি। শাখার বৃদ্ধি অসীম হলে সেটি অনিয়ত পুষ্পমঞ্জরি, আর শাখার বৃদ্ধি যদি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত হয় সেটি নিয়ত পুষ্পমঞ্জরি। তাহলে এখন ফুলের বিভিন্ন অংশ শনাক্ত করতে পারবে তো? এখন তোমাদের আশেপাশের ফুলগুলো লক্ষ্য করতে থাকো আর দেখতে থাকো তুমি কতগুলো শনাক্ত করতে পারছো। দেখবে তুমি নিজেই সব ফুল চিনতে পারছো। দেখা হবে আগামী পর্বে, সে পর্যন্ত সবাই ভালো থেকো। শুধু এরাই কেন, ফুল মানেই তো রঙিন, সুন্দর ঘ্রাণ এবং মিষ্টি মধুযুক্ত দারুণ একটা ব্যাপার। ফুল যেমন আমাদের কাছে খুব প্রিয়, তেমনি মৌমাছি, প্রজাপতি বা কীটপতঙ্গের কাছেও। আর এটি গাছের জন্য খুবই প্রয়োজনীয়। তুমি কি জানো, পৃথিবীতে মৌমাছি না থাকলে জীবের অস্তিত্বই বিলীন হয়ে যাবে, এমনকি তুমি নিজেও। মৌমাছি ফুলের পরাগরেণু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, যার কারণেই আমরা এত রকম ফল আর সবজি পাই। নিশ্চয়ই মনে আছে, পরাগরেণু ফুলের পুংস্তবকের পরাগধানীর ভেতরে উৎপন্ন হয়। আবার ডিম্বক উৎপন্ন হয় ফুলের স্ত্রী স্তবকের গর্ভাশয়ের ভেতরে। আমরা তো জানি, উদ্ভিদের যৌন জনন হতে হলে ফুলের পরাগরেণুর ভেতরে থাকা পুং জনন কোষ এবং ডিম্বকের ভেতরে থাকা স্ত্রী জনন কোষের মিলন হতে হবে। কিন্তু এরা তো রয়েছে দুটি ভিন্ন জায়গায়। তাহলে এদের মিলন হবে কি করে? খুব সহজ কথা, পরাগরেণুকে ডিম্বকের কাছে যেতে হবে। পরাগরেণুর পরাগধানী থেকে ফুলের গর্ভমুণ্ডে যাওয়ার এই প্রক্রিয়াটি হলো পরাগায়ন। আরো জানতে ইচ্ছে হচ্ছে তো এই পরাগায়ন সম্পর্কে? আজকের পর্বে তাহলে এটি নিয়েই আলোচনা করা যাক। পরাগায়ন দুভাবে হতে পারে, স্বপরাগায়ন ও পরপরাগায়ন। যদি এমন হয় একই ফুলের অথবা একই গাছের দুটি আলাদা ফুলের মধ্যে পরাগায়ন হচ্ছে, তবে তা স্বপরাগায়ন। এই পরাগায়ন কোন কোন উদ্ভিদে হয়? স্বপরাগায়ন সাধারণত হয় সরিষা, কুমড়া ও ধুতুরা উদ্ভিদে। খেয়াল করে দেখো, এখানে দুইটি আলাদা শিমুল গাছের দুইটি ফুল আছে। পরাগায়ন যদি এই দুইটি ফুলের মধ্যে হয় তবে তাকে আমরা বলবো পরপরাগায়ন। পরপরাগায়ন আমরা অনেক ফুলে দেখতে পাই, যেমন ধরো শিমুল এবং পেঁপে। পরাগরেণু যাচ্ছে তা তো বুঝলে, কিন্তু কিভাবে? পরাগরেণু তো আর নিজে নিজে যেতে পারে না, তাই এমন কোনো পদ্ধতি লাগবে যাতে পরাগরেণু স্থানান্তরিত হতে পারবে। সেই পদ্ধতিকে বলা হয় পরাগায়নের মাধ্যম। বাতাস, পানি, কীটপতঙ্গ, পাখি, শামুক, বাদুড়, এমনকি মানুষের মাধ্যমেও পরাগায়ন হতে পারে। সাধারণত ফুলের রঙিন রং দেখে আকৃষ্ট হয়ে অথবা ফুলের মধু খেতে যখন পোকা বা পাখি ফুলে ফুলে উড়ে বেড়ায়, তখন পরাগরেণু এদের গায়ে লেগে যায়। এর ফলে কি হবে বলতো? এই পোকা বা পাখিটি যখন একই প্রজাতির অন্য একটি ফুলে গিয়ে বসবে, তখন পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডে লেগে যায়।
তখন কি ঘটবে? পরাগায়ন। যেহেতু বাতাস, পানি, কীটপতঙ্গ এবং বিভিন্ন প্রাণীর মাধ্যমে পরাগায়ন হতে পারে, তাই এসব বাহকের উপর নির্ভর করে ফুলকে বিভিন্ন নামকরণ করা হয়। যেমন পতঙ্গ পরাগী ফুল, পানি পরাগী ফুল, বায়ু পরাগী ফুল এবং প্রাণী পরাগী ফুল। এসব বাহক যাতে সহজে পরাগায়নে সাহায্য করতে পারে, তার জন্য ফুলের গঠন বিভিন্নভাবে পরিবর্তিত হয়। ফুলের এই পরিবর্তনকে বলে অভিযোজন। আর অবশ্যই এই অভিযোজন এক এক ফুলের ক্ষেত্রে এক এক রকম হবে। জবা, কুমড়া কিংবা সরিষা ফুল লক্ষ্য করে দেখো, এগুলো বড় এবং রঙিন। এছাড়া এদের মধু গ্রন্থি থাকে, ফলে পতঙ্গ সহজেই আকৃষ্ট হয়। তাই এরা পতঙ্গ পরাগী ফুল। পরাগরেণু ও গর্ভমুণ্ডু সুগন্ধযুক্ত হওয়ায় পতঙ্গ সহজেই আকৃষ্ট হয়। পরাগরেণু আঠালো হওয়ায় পতঙ্গের গায়ে পরাগরেণু লেগে থাকে। গর্ভমুণ্ড আঠালো হওয়ায় পতঙ্গের গায়ের পরাগরেণু গর্ভমুণ্ডে প্রবেশ করে। ধানের ফুল খেয়াল করো, এটি বর্ণ ও গন্ধহীন। এতে কোনো মধু গ্রন্থিও থাকে না। পরাগরেণু হালকা হয় যাতে সহজেই বাতাসে ভাসতে পারে। এরা আকারে ছোট এবং সংখ্যায় অনেক হয়। এদের গর্ভমুণ্ড আঠালো হয় যাতে বাতাসে ভেসে আসা পরাগরেণু সহজেই এতে আটকে থাকতে পারে। গর্ভমুণ্ড শাখাযুক্ত হয়, কখনো আবার পালকের মতো হয়। স্ক্রিনে যে দেখছো, এগুলো হলো পানি পরাগী ফুল। এরা সহজেই পানিতে ভাসতে পারে। সাধারণত সংখ্যায় অনেক হয় আর পানিতে ভাসার জন্য আকারে ছোট ও হালকা হয়। এদের ফুলে কোনো গন্ধ থাকে না। এদের স্ত্রী ফুলের বৃন্ত লম্বা হয়, তবে পুরুষ ফুলের বৃন্ত ছোট। পুরুষ ফুল পরিণত হলে বৃন্ত থেকে খুলে যায় এবং পানিতে ভাসতে থাকে। প্রাণী পরাগী ফুলে যেহেতু প্রাণীর মাধ্যমে পরাগায়ন হয়, তাই এরা মোটামুটি বড় হয়। এই যে কদম, শিমুল এবং কচু ফুল দেখো, এরা প্রাণী পরাগী ফুল এবং আকারে তুলনামূলক বড়। তবে ফুল যদি ছোট হয়, তখন পুষ্পমঞ্জুরিতে সাজানো থাকে। ফুলের রং আকর্ষণীয় হয়। ফুলে গন্ধ থাকতে পারে, আবার নাও পারে। এবার একটু মনে করো তো, আজকে কি কি নতুন জিনিস জানলে? যা জানলে তা তোমার চারপাশের উদ্ভিদের সাথে মিলিয়ে নিতে ভুলো না। শিমুল, কি সুন্দর ফুল, তাই না? শুধু এরাই কেন, ফুল মানেই তো রঙিন, সুন্দর ঘ্রাণ এবং মিষ্টি মধুযুক্ত দারুণ একটা ব্যাপার। ফুল যেমন আমাদের কাছে খুব প্রিয়, তেমনি মৌমাছি, প্রজাপতি বা কীটপতঙ্গের কাছেও। আর এটি গাছের জন্য খুবই প্রয়োজনীয়। তুমি কি জানো, পৃথিবীতে মৌমাছি না থাকলে জীবের অস্তিত্বই বিলীন হয়ে যাবে, এমনকি তুমি নিজেও। মৌমাছি ফুলের পরাগরেণু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, যার কারণেই আমরা এত রকম ফল আর সবজি পাই। নিশ্চয়ই মনে আছে, পরাগরেণু ফুলের পুংস্তবকের পরাগধানীর ভেতরে উৎপন্ন হয়। আবার ডিম্বক উৎপন্ন হয় ফুলের স্ত্রী স্তবকের গর্ভাশয়ের ভেতরে। আমরা তো জানি, উদ্ভিদের যৌন জনন হতে হলে ফুলের পরাগরেণুর ভেতরে থাকা পুং জনন কোষ এবং ডিম্বকের ভেতরে থাকা স্ত্রী জনন কোষের মিলন হতে হবে। কিন্তু এরা তো রয়েছে দুটি ভিন্ন জায়গায়। তাহলে এদের মিলন হবে কি করে? খুব সহজ কথা, পরাগরেণুকে ডিম্বকের কাছে যেতে হবে। পরাগরেণুর পরাগধানী থেকে ফুলের গর্ভমুণ্ডে যাওয়ার এই প্রক্রিয়াটি হলো পরাগায়ন। আরো জানতে ইচ্ছে হচ্ছে তো এই পরাগায়ন সম্পর্কে? আজকের পর্বে তাহলে এটি নিয়েই আলোচনা করা যাক। পরাগায়ন দুভাবে হতে পারে, স্বপরাগায়ন ও পরপরাগায়ন। যদি এমন হয় একই ফুলের অথবা একই গাছের দুটি আলাদা ফুলের মধ্যে পরাগায়ন হচ্ছে, তবে তা স্বপরাগায়ন। এই পরাগায়ন কোন কোন উদ্ভিদে হয়? স্বপরাগায়ন সাধারণত হয় সরিষা, কুমড়া ও ধুতুরা উদ্ভিদে। খেয়াল করে দেখো, এখানে দুইটি আলাদা শিমুল গাছের দুইটি ফুল আছে। পরাগায়ন যদি এই দুইটি ফুলের মধ্যে হয়, তবে তাকে আমরা বলবো পরপরাগায়ন। পরপরাগায়ন আমরা অনেক ফুলে দেখতে পাই, যেমন ধরো শিমুল এবং পেঁপে।
পরাগরেণু যাচ্ছে তা তো বুঝলে, কিন্তু কিভাবে? পরাগরেণু তো আর নিজে নিজে যেতে পারে না, তাই এমন কোনো পদ্ধতি লাগবে যাতে পরাগরেণু স্থানান্তরিত হতে পারবে। সেই পদ্ধতিকে বলা হয় পরাগায়নের মাধ্যম। বাতাস, পানি, কীটপতঙ্গ, পাখি, শামুক, বাদুড়, এমনকি মানুষের মাধ্যমেও পরাগায়ন হতে পারে। সাধারণত ফুলের রঙিন রং দেখে আকৃষ্ট হয়ে অথবা ফুলের মধু খেতে যখন পোকা বা পাখি ফুলে ফুলে উড়ে বেড়ায়, তখন পরাগরেণু এদের গায়ে লেগে যায়। এর ফলে কি হবে বলতো? এই পোকা বা পাখিটি যখন একই প্রজাতির অন্য একটি ফুলে গিয়ে বসবে, তখন পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডে লেগে যায়। তখন কি ঘটবে? পরাগায়ন। যেহেতু বাতাস, পানি, কীটপতঙ্গ এবং বিভিন্ন প্রাণীর মাধ্যমে পরাগায়ন হতে পারে, তাই এসব বাহকের উপর নির্ভর করে ফুলকে বিভিন্ন নামকরণ করা হয়। যেমন পতঙ্গ পরাগী ফুল, পানি পরাগী ফুল, বায়ু পরাগী ফুল এবং প্রাণী পরাগী ফুল। এসব বাহক যাতে সহজে পরাগায়নে সাহায্য করতে পারে, তার জন্য ফুলের গঠন বিভিন্নভাবে পরিবর্তিত হয়। ফুলের এই পরিবর্তনকে বলে অভিযোজন। আর অবশ্যই এই অভিযোজন এক এক ফুলের ক্ষেত্রে এক এক রকম হবে। জবা, কুমড়া কিংবা সরিষা ফুল লক্ষ্য করে দেখো, এগুলো বড় এবং রঙিন। এছাড়া এদের মধু গ্রন্থি থাকে, ফলে পতঙ্গ সহজেই আকৃষ্ট হয়। তাই এরা পতঙ্গ পরাগী ফুল। পরাগরেণু ও গর্ভমুণ্ডু সুগন্ধযুক্ত হওয়ায় পতঙ্গ সহজেই আকৃষ্ট হয়। পরাগরেণু আঠালো হওয়ায় পতঙ্গের গায়ে পরাগরেণু লেগে থাকে। গর্ভমুণ্ড আঠালো হওয়ায় পতঙ্গের গায়ের পরাগরেণু গর্ভমুণ্ডে প্রবেশ করে। ধানের ফুল খেয়াল করো, এটি বর্ণ ও গন্ধহীন, এতে কোনো মধু গ্রন্থিও থাকে না। পরাগরেণু হালকা হয় যাতে সহজেই বাতাসে ভাসতে পারে। এরা আকারে ছোট এবং সংখ্যায় অনেক হয়। এদের গর্ভমুণ্ড আঠালো হয় যাতে বাতাসে ভেসে আসা পরাগরেণু সহজেই এতে আটকে থাকতে পারে। গর্ভমুণ্ড শাখাযুক্ত হয়, কখনো আবার পালকের মতো হয়। স্ক্রিনে যে দেখছো, এগুলো হলো পানি পরাগী ফুল। এরা সহজেই পানিতে ভাসতে পারে। সাধারণত সংখ্যায় অনেক হয়, আর পানিতে ভাসার জন্য আকারে ছোট ও হালকা হয়। এদের ফুলে কোনো গন্ধ থাকে না। এদের স্ত্রী ফুলের বৃন্ত লম্বা হয়, তবে পুরুষ ফুলের বৃন্ত ছোট। পুরুষ ফুল পরিণত হলে বৃন্ত থেকে খুলে যায় এবং পানিতে ভাসতে থাকে। প্রাণী পরাগী ফুলে যেহেতু প্রাণীর মাধ্যমে পরাগায়ন হয়, তাই এরা মোটামুটি বড় হয়। এই যে কদম, শিমুল এবং কচু ফুল দেখো, এরা প্রাণী পরাগী ফুল এবং আকারে তুলনামূলক বড়। তবে ফুল যদি ছোট হয়, তখন পুষ্পমঞ্জুরিতে সাজানো থাকে। ফুলের রং আকর্ষণীয় হয়। ফুলে গন্ধ থাকতে পারে, আবার নাও পারে। এবার একটু মনে করো তো, আজকে কি কি নতুন জিনিস জানলে? যা জানলে তা তোমার চারপাশের উদ্ভিদের সাথে মিলিয়ে নিতে ভুলো না। আনার, পেঁপে, আম, জাম, লিচু, কত রকমের ফল আছে, তাই না? ফল খাওয়ার সময় কি খেয়াল করেছো? সব ফলে কিন্তু ছোট বড় নানা আকারের বীজ থাকে। ফলের এই বীজগুলো যদি তুমি মাটিতে লাগাও, তাহলে দেখবে বীজ থেকে নতুন চারা গাছ হবে। কিছু বীজ আছে যেগুলো শুধুই চারা গজাতে কাজে লাগে। আবার এমনও অনেক বীজ আছে যেগুলো আমরা খাবার হিসেবে খাই। বলো তো কি কি? ভাত, বিভিন্ন ধরনের ডাল, যেমন মসুর ডাল, মুগ ডাল, এগুলো তো আমরা ডেইলি খাই। এগুলো সবই কিন্তু বীজ। ইন্টারেস্টিং মনে হচ্ছে, তাই না? আরো জানতে ইচ্ছে হচ্ছে নিশ্চয়ই। তাহলে এই পর্বেই জানা যাক। নানা রকম বীজের মধ্যে কোনোটি আকারে অনেক ছোট, আবার কোনোটি আকারে বড়। কিন্তু সকল বীজেরই একটি সাধারণ গঠন আছে। বীজের গঠন সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে চলো আমরা ছোলা বীজের একটি পরীক্ষা দেখি। ছোলা বীজের পরীক্ষাটি করতে প্রথমেই একটি বাটির মধ্যে একটি ফিল্টার পেপার বিছিয়ে রেখে পানি দিয়ে ভিজিয়ে নাও। তার উপর ৮-১০টি ভেজা ছোলার বীজ রাখো। এইভাবে ৩-৪ দিন রেখে দিলে লক্ষ্য করবে এগুলো থেকে ছোট ছোট শিকড়ের মতো অঙ্কুর বের হচ্ছে। এই ছোলা বীজ সূক্ষ্মভাবে খেয়াল করলে দেখবে এর একটি সূচালো বা চিকন অংশ আছে। সূচালো অংশের কাছেই আছে একটি ছোট ছিদ্র। এই ছিদ্রটি হচ্ছে মাইক্রোপাইল বা ডিম্বক রন্ধ্র। এই ডিম্বক রন্ধ্রের ভিতর দিয়েই ভ্রূণমূল বাইরে বের হয়ে আসে। খেয়াল করো, বীজের বাইরের দিকে একটা খোসা বা আবরণ আছে। এটি হলো বীজত্বক।
বীজত্বকের দুটি স্তর আছে, যার বাইরের অংশটি হলো টেস্টা এবং ভিতরের অংশটি টেগমেন। বীজ থেকে সাদা রঙের শিকড় বের হওয়ার পর বীজটিকে 2 আঙ্গুল দিয়ে সামান্য চাপ দাও। দেখতে পাবে ছোলা বীজের আবরণটি সরে গিয়ে দেখো একটি হলুদ রঙের অংশ বের হয়েছে। এই অংশটা আবার একটু চাপ দিলেই দেখবে বীজটি মাঝ বরাবর দুটি অংশে ভাগ হয়ে গেছে। এই দুটি ভাগ হলো দুইটি বীজপত্র। এই যে সাদা রঙের একটা লম্বাটে অঙ্গের মতো দেখতে পাচ্ছ, এর নিচের দিকের অংশটি ভ্রূণমূল এবং উপরের অংশটি হলো ভ্রূণকাণ্ড। ভ্রূণকাণ্ডের নিচের অংশকে বীজপত্রাধিকাণ্ড বা এপিকোটাইল ও ভ্রূণমূলের উপরের অংশকে বীজপত্রাবকাণ্ড বা হাইপোকোটাইল বলে। ভ্রূণমূল, ভ্রূণকাণ্ড ও বীজপত্র একসাথে ভ্রূণ গঠন করে। তুমি নিশ্চয়ই শরৎকালে খোলা জায়গায় প্রচুর কাশফুল ফুটতে দেখেছো। কাশফুলের গাছও কিন্তু বীজ থেকেই হয়। এই বীজ খুবই হালকা, তাই এরা বাতাসে ভাসতে পারে। বীজগুলো বাতাসে উড়ে গিয়ে বিভিন্ন জায়গায় মাটিতে পড়ে, আর সেখান থেকেই আবার কাশফুল জন্মায়। এই যে বীজ থেকে নতুন চারাগাছ জন্মে, এই প্রক্রিয়াকে আমরা বলি অঙ্কুরোদ্গম। তবে কেবল মাটিতে বীজ পড়লেই যে তা থেকে চারা জন্মাবে, ব্যাপারটি এমন নয়। ধরো অন্ধকারে অল্প মাটিতে বীজ পুঁতে দিই, তাহলে কি গাছ হবে? চারা জন্মানোর জন্য আরো নানা উপাদানের প্রয়োজন হয়, যেমন সূর্যের আলো, তাপ, পানি ও অক্সিজেন। অঙ্কুরোদ্গম সম্পর্কে তো জানলে, তবে সব বীজের অঙ্কুরোদ্গম কিন্তু একই রকম হয় না। বিভিন্ন বীজের অঙ্কুরোদ্গম বিভিন্ন রকম হতে পারে। যেমন ধরো, কিছু ক্ষেত্রে ভ্রূণকাণ্ড মাটি ভেদ করে উপরে উঠে আসে, কিন্তু বীজপত্রটি মাটির ভিতরই থেকে যায়। এই ধরনের অঙ্কুরোদ্গম হলো মৃদগত অঙ্কুরোদ্গম। মৃদগত অঙ্কুরোদ্গম ছোলা আর ধানের বীজে দেখতে পাওয়া যায়। আবার কখনো বীজপত্র সহ ভ্রূণমুকুলটি মাটি ভেদ করে উপরে উঠে আসে, তখন সেই অঙ্কুরোদ্গমকে বলা হয় মৃদভেদী অঙ্কুরোদ্গম। কারণ মৃদভেদী মানেই হলো মাটি ভেদ করে যা। কুমড়া, রেড়ি, তেঁতুল বীজে মৃদভেদী অঙ্কুরোদ্গম দেখা যায়। ছোলা আমরা কম বেশি সবাই খেয়ে থাকি। আমরা একটু আগেই দেখেছি এই ছোলাও এক ধরনের বীজ, মনে আছে নিশ্চয়ই। সকল বীজের নিজের কিছু বৈশিষ্ট্য রয়েছে, ঠিক তেমনি ছোলা বীজেরও কিছু বৈশিষ্ট্য আছে। চলো সেগুলো জেনে নেই। কখনো খেয়াল করেছো, ছোলার মাঝে একটা ভাঁজ আছে, সেটিকে একটু চাপ দিলে 2 ভাগে ভাগ হয়। এই দুটি হলো বীজপত্র, অর্থাৎ ছোলা একটি অসস্যল দ্বিবীজপত্রী বীজ। আবার ছোলার বীজে মৃদগত অঙ্কুরোদ্গম হয়, অর্থাৎ অঙ্কুরোদ্গমের সময় এর বীজপত্রটি মাটির নিচেই থেকে যায়। তোমার নিশ্চয়ই জানতে খুব আগ্রহ হচ্ছে, এই ছোলা বীজে কিভাবে অঙ্কুরোদ্গম হয়। এর জন্য প্রথমেই মাটিতে ছোলা বীজ লাগিয়ে পরিমিত পানি, তাপ ও অক্সিজেনের ব্যবস্থা করতে হবে। পানি পেলে বীজ প্রথমে ফুলে ওঠে, আর তখনই ডিম্বক রন্ধ্রের ভিতর দিয়ে ভ্রূণমূল বের হয়ে আসে। 2 থেকে 3 দিনের মধ্যে বীজ থেকে অঙ্কুর বের হবে। বীজের যেহেতু সবুজ পাতা নেই, তাই তারা উদ্ভিদের মতো নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। এ কারণে প্রাথমিক অবস্থায় ভ্রূণটি তার খাদ্য ও পুষ্টি উপাদান বীজপত্র থেকে গ্রহণ করে। তখন ছোট ভ্রূণমূলটি আস্তে আস্তে প্রধান মূলে পরিণত হতে থাকে। ছোলার মৃদগত অঙ্কুরোদ্গম হয়, তাই এই অঙ্কুরোদ্গমের সময় বীজপত্র দুটি মাটির নিচে থেকে যায়। তখন বীজপত্রাধিকাণ্ড অতিরিক্ত বেড়ে যাওয়ার ফলে শুধু এর ভ্রূণকাণ্ডটি মাটি ভেদ করে উপরে উঠে আসে। আশা করি বীজের আর কিভাবে এর অঙ্কুরোদ্গম হয় তা সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়েছো। এমন আরো নতুন নতুন জিনিস জানতে শিকড় সাথেই থেকো।